আমার স্বামী তার নিজের প্লেট থেকে মুরগির রান তুলে আমার প্লেটে দিয়ে বলল, আজকে তুমি রানটা খাও। শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে দেখি শাশুড়ি খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে আমার বুকে। ননদ ললিতা পাশে আরেকটা রান চিবিয়ে চিবিয়ে ভাত খাচ্ছে, যেন দুনিয়ার কোনো কিছুতেই তার আগ্রহ নেই। আমি তাড়াতাড়ি করে আমার স্বামীর পাতে রানটা তুলে দিয়ে বললাম, না না, আমি রান খাবো না, এটা তোমার জন্য। স্বামী আবার আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি বলছি আজকে তুমি খাও, সব দিন তো আমিই খাই, আজকে তুমি খাও। শাশুড়িমা তখন মুখ বাঁকিয়ে বললেন, আরে বৌমা, যখন বলছে খাবে না, তাহলে এত জোর করছিস কেন? রানটা তো তোর জন্যই রাখা। সেই ছোটবেলা থেকে তুই আর তোর বোনই তো রান খেয়ে আসছিস, আজকে হঠাৎ তোর কি হলো? আমার স্বামী শান্ত গলায় বলল, মা, সব সময় তো আমি আর ললিতাই খাই, আজকে না হয় আমার ভাগেরটা জুই খাক। ওরও তো খুব একটা বয়স না, সারাদিন কষ্ট করে নিজের হাতে রান্না করলো, আজকে না হয় জুই খাক। শ্বশুরমশাই তখন একটু গলা চড়িয়ে বললেন, আহা, তোমরা কি শুরু করলে? আগে খেয়ে নাও, খাবার সামনে রেখে এসব কথা বলতে হয় না। সবাই আবার খাওয়া শুরু করলো, কিন্তু শাশুড়ির ওই দৃষ্টির পর আমার গলা দিয়ে আর খাবার নামছিল না। মনে হচ্ছিল গলার কাছে আটকে যাচ্ছে খাবার। তাও জোর করে মুখে দুই এক লোকমা ভাত তুলে দিয়ে কোনো মতেই খাওয়া শেষ করলাম। আমাদের বিয়ে হয়েছে আজ 2 বছর ধরে। আমার স্বামী আমার চেয়ে 9 বছরের বড়। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটেন। আমার যখন 17 বছর বয়স, সদ্য ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলাম, ঠিক তখনই আমার পরিবার থেকে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী আমাকে অনেক বুঝিয়েছিল, জুই, তুমি পড়াশোনাটা থামিও না, ইন্টার পরীক্ষাটা অন্তত দাও, আমি তোমাকে সব রকম সাহায্য করব। কিন্তু আমি না করে দিয়েছিলাম। আমার কোনোদিনও পড়াশোনা ভালো লাগতো না। বইয়ের পাতা খুললেই আমার মাথা ঝিমঝিম করত। আমার ইচ্ছা ছিল একটাই, একটা সংসার হবে, নিজের হাতে গুছিয়ে রাখব, সবাইকে ভালোবেসে আপন করে নেব। মন দিয়ে সংসার করতেই আমার সব আনন্দ। কিন্তু শ্বশুরবাড়িতে পা দেওয়ার পর থেকেই বাস্তবতার রূপটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করলো। এই বাড়িতে আমার শাশুড়ি মায়ের বিচার যেন এক অদ্ভুত দাড়িপাল্লায় মাপা হয়। নিজের মেয়ের বেলায় তিনি 16 আনা উজাড় করে দেন, আর ছেলের বইয়ের বেলা 4 আনা সহানুভূতিও যেন তার থেকে আশা করা পাপ। অথচ ওনার নিজের মেয়ে, মানে আমার ননদ ললিতা, আর আমার বয়স প্রায় কাছাকাছি। ললিতা এবার অনার্সে ভর্তি হয়েছেন। সারাদিন বই খাতা নিয়ে টেবিলে বসে থাকে, আর না হয় মোবাইল টিপে। তার গায়ের জামাকাপড় ধোয়া থেকে শুরু করে মাথার চুল আঁচড়ে দেওয়া পর্যন্ত সব শাশুড়ি মা নিজের হাতে করে দেন। আমার মেয়েটা পড়াশোনা করছে, ওর কষ্ট দেওয়া যাবে না, এই হলো ওনার যুক্তি। আর আমার বেলা, আমি তো আর পড়াশোনা করি না, তাই সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সংসারের সব কাজ আমার ঘাড়ে। রান্নাঘর মোছা, থালা বাসন মাজা, 4-5 পদের খাবার তৈরি করা, সব একা হাতে করি। তাতেও শাশুড়ির মন জোরে না, ভুল ধরাই ওনার নিত্যদিনের কাজ। নিজের সমবয়সী একটা মেয়ের রাজকন্যার মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি একই বাড়িতে ঝি চাকরের মতো খেটেও এক ফোঁটা ভালোবাসা বা কদর পাচ্ছি না। দস্তরখানা গুটিয়ে রাতের থালা বাসন ধুয়ে যখন ঘরে ফিরলাম, তখন রাত 11টা বেজে গেছে। সারা শরীর যন্ত্রণায় চাবাচ্ছে। স্বামী খাটে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। আমাকে ঘরে ঢুকতে দেখে ল্যাপটপ বন্ধ করে আমার দিকে তাকালো। জুই, এসে শুয়ে পড়ো, মুখটা অমন কালো হয়ে আছে কেন? সে মৃদু গলায় জিজ্ঞেস করলো। আমি বিছানার এক কোণে বসে মাথা নিচু করে বললাম, আজকে খাওয়ার টেবিলে তুমি অমন করে না বললেই পারতে। আম্মা কতটা রাগ করেছেন জানো? কাল সকালে আমাকে কথা শোনাবেন। স্বামী আমার পাশে এসে বসল। হালকা করে আমার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কেন কথা শোনাবেন? তুমি কি মানুষ নও? ললিতা রান খেতে পারলে তুমি কেন পারবে না? যে মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত পুরো পরিবারের জন্য রান্না করে, সে কি একটা মুরগির রানের পাওনাদার নয়? কিন্তু আম্মা তো ভাববেন আমি তোমাকে ওনার বিরুদ্ধে উস্কানি দিচ্ছি। আমি নিচু স্বরে বললাম, আম্মা যা ভাবার ভাবুক জয়ী,
আমি জানি তুমি পড়াশোনা ছেড়ে কেবল এই সংসারটাকে ভালোবাসতে চেয়েছ, কিন্তু সংসার মানে কেবল খাটুনি নয়, তোমারও তো কিছু অধিকার আছে। আমি যদি স্বামী হয়ে তোমার সেই অধিকারটুকু না দিতে পারি, তবে আমার এই চাকরির কোনো দাম নেই। স্বামীর কথাগুলো শুনে চোখের কোণে জল চলে এলো। এই বাড়িতে শাশুড়ির অবহেলা আর কটু কথা সয়ে বেঁচে থাকার পিছনে কেবল আমার স্বামীর এই ভালোবাসাটুকুই একমাত্র জোর। কিন্তু আমি জানতাম আজকের ঘটনাটা এত সহজেই শেষ হবে না। শাশুড়ি মা রাতের এই অপমান কিছুতেই হজম করবেন না। কাল সকালের সূর্যটা আমার জন্য নতুন কোনো অশান্তির বার্তা নিয়ে আসবে, তা আমি স্পষ্ট বুঝতে পারছি। সকাল 6:30টার মধ্যেই বিছানা ছেড়ে নেমে পড়লাম। রান্নাঘরে গিয়ে হাত মুখ ধুয়ে যখন চায়ের কেটলিটা চুলোয় বসালাম, তখনও বাড়ির বাকি সবাই ঘুমিয়ে। প্রতিদিনের অভ্যাস মতো আগে চা বানিয়ে থালা বাসনগুলো ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু বুকের ভেতর এক ধরনের অজানা ভয় খটখট করছিল। কাল রাতের ঘটনাটা যে শাশুড়িমা এত সহজে ভুলে যাবেন না, তা আমার খুব ভালো করেই জানা ছিল। 7টা বাজতে রান্নাঘরের দরজায় ছায়া পড়ল। তাকিয়ে দেখি শাশুড়িমা দাঁড়িয়ে আছেন, মুখটা গম্ভীর, চোখের কোণে এক ধরনের অবহেলা। আমি নিচু স্বরে বললাম, আম্মা, চা দিচ্ছি, আপনি গিয়ে বসুন। উনি চায়ের কাপের দিকে না তাকিয়ে একদম ঠান্ডা গলায় বললেন, চা পরে খাওয়া যাবে, আগে বলো তো বৌমা, কাল রাতে আমার ছেলেকে কি কি গিলে খাওয়ালে যে সে নিজের মায়ের সাথে ওইভাবে কথা বলল? আমি ধুক করে ওঠা বুকটা চেপে রেখে বললাম, আম্মা, বিশ্বাস করুন, আমি ওনাকে কিছুই বলি নাই। উনি নিজে থেকেই। আহা, থামো, আর ঢং করতে হবে না। শাশুড়ি মা হাত উঁচিয়ে আমাকে থামিয়ে দিলেন। আমি তো আর নতুন দুনিয়া দেখছি না। কোনটা নিজের মনের ইচ্ছা আর কোনটা কারো শেখানো বলি, তা আমি ভালো করেই চিনি। ছোটবেলা থেকে যে ছেলে মায়ের মুখের উপর একটা কথা বলেনি, সে আজ বইয়ের এক রানের জন্য মায়ের সামনে দাঁড়িয়ে গেল। কত বড় চাল তোমার, তাই না? কথাগুলো শোনার পর আমার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ার মতো অবস্থা হলো। কিন্তু আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। রান্নাঘরের দেয়ালের দিকে তাকিয়ে ভাবলাম, এই বাড়িতে খাটুনির কোনো অভাব নেই, কিন্তু একটু ভুল বোঝাবুঝি হলেই সব অপরাধের দায় আমার কাঁধেই এসে পড়ে। ঠিক সেই মুহূর্তে ললিতা ঢুলু ঢুলু চোখে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। শাশুড়ি মায়ের গলার সুর মুহূর্তের মধ্যে বদলে গেল, একেবারে মোমের মতো নরম হয়ে। এত সকালে উঠলি কেন? তোর তো রাতে অনেক দেরি করে পড়াশোনা শেষ হয়েছে। যা, ঘরে গিয়ে শুয়ে থাক, আমি চা ঘরে পাঠিয়ে দিচ্ছি। ললিতা একটা হাই তুলে বলল, না মা, মাথাটা একটু ধরেছে, চাটা এখানেই দাও। শাশুড়ি মা তাড়াতাড়ি কাপে চা ঢেলে ললিতার হাতে তুলে দিলেন। তারপর আমার দিকে ঘুরে কঠিন স্বরে বললেন, সবাই তো আর সারাদিন ঘরের আনাচে কানাচে অলস সময় কাটায় না। আমার মেয়েটার মাথার কাজ, ওর শরীরের যত্ন নেওয়া দরকার। আর তোমার তো কাজ বলতে খালি এই হাঁড়ি পাতিল মাজা। ওটুকুতেই যদি এত হিংসা হয়, তবে তো বিপদ। আমি কোনো কথা বললাম না, নীরবে কাটাকুটির দিকে মনোযোগ দিলাম। প্রতিবাদের ভাষা আমার জানা ছিল, কিন্তু এই সংসারে টিকতে হলে মুখ বুজে সহ্য করা যে একমাত্র পথ, তা গত 2 বছরে ভালোভাবেই শিখে গেছি। 8টার দিকে আমার স্বামী তৈরি হয়ে ঘর থেকে বের হলেন। অফিসে যাওয়ার আগে টেবিলে নাস্তা খেতে বসলে শাশুড়িমা গিয়ে পাশে বসলেন। খুব দরদ দেখিয়ে রুটি আর ডিম এগিয়ে দিয়ে বললেন, আজকে তোকে নাস্তাটা একটু বেশি করে খেতে হবে। কাল রাতে তো ঠিকমতো খাসনি। বোমা তো রানটা তোকে দিতে গিয়ে পুরো পরিবেশটাই নষ্ট করে দিল। স্বামী প্লেটে হাত না দিয়ে একবার আমার দিকে তাকালেন। আমি তখন রান্নাঘরের কোণে দাঁড়িয়ে চায়ের বাসন ধুচ্ছিলাম। তিনি স্পষ্ট গলায় বললেন, মা, কাল রাতের কথা নতুন করে তুলছ কেন? জুই তো কাল সারাদিন খেটে রান্না করেছিল। আমি শুধু চেয়েছিলাম ও একটু ভালো মতো খাক, এতে দোষের কি হলো? শাশুড়ি মা একটু আমতা আমতা করে বললেন, না মানে, আমি তো খারাপ কিছু বলিনি রে বাবা, থাক মা, আর কথা বাড়িও না, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে তিনি তড়িঘড়ি করে 2 লোকমা খেয়ে উঠে পড়লেন। বাড়ি থেকে বের হওয়ার আগে দরজার পাশে দাঁড়িয়ে তিনি আমার দিকে তাকালেন। নিচু স্বরে বললেন, নিজের যত্ন নিও, কারো কথায় মন খারাপ করো না, আমি তো আছি।
কথাটা বলেই তিনি সিঁড়ি দিয়ে নেমে গেলেন। তার কথা শুনে কষ্ট এক নিমেষেই হালকা হয়ে গেল। এ বাড়িতে অত্যাচার আর অবহেলার অভাব নেই, কিন্তু এই লোকটার একটুখানি ভালোবাসায় আমার সারাদিনের ক্লান্তি আর অপমান ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে আমি জানতাম উনি অফিসে চলে যাওয়ার পর এই ফাঁকা বাড়িতে আমার জন্য আসল পরীক্ষা অপেক্ষা করছে। শাশুড়ি মায়ের সেই রাগী চোখ দুটো এখনও আমার দিকেই জমে আছে। স্বামী অফিসে চলে যাওয়ার পর ঘরের ভিতর এক ধরনের অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এলো। শাশুড়ি মা আর কথা বাড়ালেন না, তবে ওনার চেহারায় যে অসন্তোষ জমেছিল তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। সকালের থালা বাসন ধোয়া, বিছানা ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজে লেগে পড়লাম। সকাল 10টা বাজতেই দুপুরে রান্নার তোড়জোড় শুরু করতে হলো। শাশুড়ি মা হেলান দিয়ে বসে সবজি কাটছিলেন। আমি মশলা বাটতে বাটতে আর চোখে ওনার দিকে তাকালাম। মুখে শক্ত ভাব ধরে রাখলেও উনি কিন্তু মানুষ হিসেবে একদম পাষাণ নন। এই সংসারে নিজের হাতে সব গুছিয়ে রেখেছেন বহু বছর ধরে। ওনার একমাত্র সমস্যা হলো মেয়ের প্রতি ওনার অন্ধ স্নেহ, আর সেই তুলনায় আমার প্রতি কিছুটা দূরত্ব। নিজের গর্ভের সন্তানের কষ্ট উনি সহ্য করতে পারেন না, কিন্তু অন্য বাড়ির মেয়েকে এখনও পুরোপুরি নিজের ভাবতে পারেন না। এটাই বোধহয় এই সংসারের আসল হিসাব। দুপুরের রান্নাবান্না শেষ হতে হতে প্রায় 2টো বেজে গেল। রুই মাছের ঝোল, লাউ শাক আর ডাল করে চুলা বন্ধ করলাম। টেবিল গুছিয়ে শাশুড়ি মা আর ললিতাকে খেতে ডাকলাম। ললিতা তার ঘর থেকে বের হয়ে সোজা টেবিলে গিয়ে বসল। তার পরনে একটা সুতির ঢিলে ঢালা সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলোভাবে পেঁচানো। খেতে খেতে শাশুড়ি মা ললিতার প্লেটে মাছের বড় পেটিটা তুলে দিয়ে বললেন, নে মা, ভালো করে খা। সারাদিন বইয়ের উপর মাথা গুজে থাকিস, শরীরে তো কিছুই নেই। ললিতা মাছের টুকরোটা সরিয়ে দিয়ে বলল, মা, তুমি এত জোর করো কেন? তো আমি কি ছোট বাচ্চা নাকি? ভাবি, তুমি বসছো না কেন? একসাথে খেয়ে নাও। আমি রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়েছিলাম। নিচু স্বরে বললাম, তোমরা খাও, আমি একটু পর খাচ্ছি, কাজ বাকি আছে। শাশুড়ি মা প্লেট থেকে মুখ না তুলেই বললেন, বৌমা পরেই খাবে। তোমার খাওয়া হলে ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও ললিতা। ললিতার কথা বাড়ালো না, তবে তার চোখের দৃষ্টিতে আমার জন্য একটা সহানুভূতির ছাপ দেখতে পেলাম। খাওয়া শেষ করে শাশুড়ি মা নিজের ঘরে গিয়ে পানের বাটা নিয়ে বসলেন। আমি থালা বাসন ধুয়ে রান্নাঘর মুছিয়ে সাফ করে যখন নিজের ঘরে ঢুকলাম, তখন বেলা 3টা বেজে গেছে। কোমর আর পায়ে এক অদ্ভুত ক্লান্তি নেমে এসেছে। বিছানার কোণে গিয়ে কেবল বসেছি। শরীরটা এলিয়ে দিতেই দরজায় টোকা পড়ল। তাকিয়ে দেখি ললিতা দাঁড়িয়ে আছে, হাতে একটা কাচের বাটিতে কিছুটা কাটা ফল আর তার ড্রেসিং টেবিল থেকে আনা একটা ছোট তেলের বোতল। আমি একটু অবাক হয়ে বললাম, ললিতা, কিছু লাগবে? ললিতা ঘরের ভেতরে ঢুকে দরজাটা আলতো করে টেনে দিল। তারপর বিছানায় আমার পাশে এসে বসে ফলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাবি, ধরো তো, দুপুর থেকে খেটে মরছ, এখনো কিছু মুখে দাওনি জানি। মা তো ওনার মতো কথা বলবেই, তুমি কেন নিজের শরীর নষ্ট করছো? আমি ফলের বাটিটার দিকে তাকিয়ে এক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইলাম। ললিতা আমার বোনের মতো, বয়স আমাদের প্রায় এক, কিন্তু জীবনের হিসাবটা কত আলাদা। ললিতা পড়াশোনা করছে, স্বপ্ন দেখছে, আর আমি এই সংসারের খুঁটিনাটি সামলাতে সামলাতে নিজের দিন পার করছি। তাও ললিতার মনটা খুব পরিষ্কার। ওনার মায়ের মতো অহংকার বা পরশ্রীকাতরতা ওর মধ্যে এক ফোঁটাও নেই। আমি ফলটা হাতে নিয়ে বললাম, তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি। তুমি চুপচাপ খাও তো। ললিতা চুলের খোপাটা টেনে খুলে দিল। তারপর তেলের বোতলটা খুলে হাতে খানিকটা তেল নিয়ে আমার মাথায় আলতো করে ম্যাসাজ করতে শুরু করলো। আমি আঁতকে উঠে বললাম, আরে ললিতা, কি করছো? ছাড়ো ছাড়ো, তুমি কেন তেল দিবে? ললিতা আমার কাঁধে চাপ দিয়ে বসিয়ে রেখে বলল, একদম নড়বে না ভাবি, প্রতিদিন দেখি চুলে একটা চিরুনিও ঠিক মতো দাও না, মাথার চুলগুলো একদম জট পাকিয়ে যাচ্ছে। আজকে তোমাকে সুন্দর করে আঁচড়ে দেব, কোনো কথা শুনবো না। ললিতা খুব যত্ন করে আমার চুল আঁচড়াতে লাগলো। চিরুনির প্রতিটা টানে যেন সারাদিনের মানসিক চাপ আর শারীরিক ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। ললিতা চুল বাঁধতে বাঁধতে নিচু স্বরে বলল, ভাইয়া, তোমাকে খুব ভালোবাসি ভাবি। কাল রাতেও ভাইয়া কিন্তু খারাপ কিছু বলেনি। মায়ের মন তো একটু মেজাজ দেখায়,
তুমি কিন্তু মাকে মনে নিয়ে কিছু নিও না, বুঝলে? আমি হালকা হেসে বললাম, না রে, মনে নিলে কি আর এই সংসারে থাকা যায়? আমি বুঝি আম্মা তোমাকে খুব ভালোবাসেন। একটা মা তো তার মেয়েকে ভালোবাসবে, তা ভালোবাসুক, কিন্তু তোমার উপর সব ভার চাপিয়ে দেওয়া তো ঠিক না। ললিতার চুলে একটা সুন্দর খোপা করে দিল। তারপর তার ঘরের থেকে আনা লাল হালকা কিছু দিয়ে সাজিয়ে দিল। ড্রেসিং টেবিলের আয়নাটা আমার সামনে এনে ধরল। দেখো তো, এখন তোমাকে কেমন লাগছে? আয়নায় নিজের চেহারার দিকে তাকালাম। আয়নার প্রতিচ্ছবিটা যেন আমার পরিচিত আমি নই। কতদিন পর নিজেকে এভাবে একটু গোছানো চেহারায় দেখছি। মুখটা একটু উজ্জ্বল লাগছে। ললিতার এই ছোট ছোট ভালোবাসাগুলো না থাকলে হয়তো এই বাড়িতে টেকা আমার জন্য আরো কঠিন হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খুলে দিয়ে শাশুড়িমা ভেতরের দিকে তাকালেন। হয়তো ললিতাকে খুঁজতে এসেছিলেন। আমাদের দুজনকে এভাবে একসাথে বসে থাকতে দেখে উনি দরজার কাছে এক মুহূর্তেই থমকে দাঁড়ালেন। ললিতা আমার চুল গুজে দিচ্ছিল, আর আমি হাসছিলাম। শাশুড়ি মায়ের চোখের কোণে একটা অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল। না সেটা চরম রাগ, না সেটা ভালোবাসা। যেন নিজের মেয়ের এই পরোপকারী ভাবটা দেখে উনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছেন। আবার একই সাথে ভাবছেন যে ঘরের বউকে এত মাথায় তোলা ঠিক হচ্ছে কিনা। উনি গলাটা সামান্য পরিষ্কার করে গম্ভীর গলায় বললেন, ললিতা, তোর না বিকেলে পড়ার কথা ছিল? এখানে বসে গল্পগুজব করে সময় নষ্ট করছিস কেন? ললিতা আয়নাটা সরিয়ে রেখে বলল, যাচ্ছি মা, ভাবির মাথাটা খুব ধরেছিল, তাই একটু তেল দিয়ে দিচ্ছিলাম। শাশুড়ি মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হয়েছে, এবার নিজের ঘরে যা। আর বৌমা, বিকেলে নাস্তার জন্য আটা খামির করে রাখো। তোমার স্বামী আর শ্বশুর আসবে কিছুক্ষণের মধ্যে। কথাটা বলেই উনি চলে গেলেন। ললিতা আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হেসে চোখ টিপ মেরে নিজের ঘরের দিকে চলে গেল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খোপাটা আর একবার ছুঁয়ে দেখলাম। ললিতার এই সামান্য ছোঁয়া আর যত্নটুকু আমার মনে এক অদ্ভুত শক্তি এনে দিল। সাজনামার মুখে স্বামী অফিস থেকে ফিরে এলেন। সারাদিনের খাটুনির পর ওনার মুখটা কিছুটা ক্লান্ত লাগছিল। ঘরে ঢুকে ব্যাগটা টেবিলে রেখে উনি সোজা আমার দিকে তাকালেন। আমি ওনার হাতে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিলাম। পানিটা খেয়ে গ্লাসটা ফেরত দেওয়ার সময় উনি আমার মুখের দিকে একটু গভীরভাবে তাকালেন। ওনার চোখের কোণে একটা হালকা হাসি রেখা ফুটে উঠল। নিচু গলায় বললেন, আজকে তো তোমাকে খুব সুন্দর লাগছে জুই। ব্যাপারটা কি? মেজাজ কি একটু ভালো হয়েছে? আমি একটু লাজুক হেসে মাথা নিচু করলাম। ললিতা জোর করে চুল আঁচড়ে সাজিয়ে দিয়েছে। স্বামী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ললিতাও তোমাকে বোঝে। ঠিক তখনই শাশুড়িমা ঘরে চায়ের কাপ হাতে ঢুকলেন। ছেলেকে দেখে ওনার মুখের শক্ত ভাবটা কিছুটা শিথিল হলো। চায়ের কাপটা স্বামীর দিকে এগিয়ে দিয়ে উনি বললেন, নে বাবা, গরম চা খাস, সারাদিন তো খাটুনি গেল। স্বামী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, মা, একটা কথা ভাবছিলাম। ললিতার অনার্স তো প্রায় প্রথম বর্ষ শেষ হতে চলল। ওর জন্য কি কিছু দেখবে? শাশুড়ি মা একটু চমকে উঠে সোফায় বসলেন। হঠাৎ ললিতার বিয়ের কথা তুলছিস কেন? ও আগে পড়াশোনাটা শেষ করুক, নিজের পায়ে দাঁড়াক। না মা, বিয়ের কথা বলছি না, স্বামী শান্তভাবে বললেন। বলছিলাম, ললিতা তো পড়াশোনা নিয়ে এগোচ্ছে, কিন্তু জয়ও তো অল্প বয়সে সংসার সামলাতে এসে সব ছেড়ে দিল। ওর যদি ইচ্ছে থাকে তবে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা প্রাইভেটে দেওয়ার ব্যবস্থা করলে কেমন হয়? ললিতাও ওকে একটু সাহায্য করতে পারবে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আমি ভয়ে ভয়ে শাশুড়ি মায়ের চেহারার দিকে তাকালাম। শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের পিরিচটা সামান্য কেঁপে উঠল। ওনার মুখটা আবার কঠিন হয়ে এলো। আমার দিকে একটা সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে উনি বললেন, সংসারের এত কাজ সামলে আবার পড়াশোনা, এসব শখ মেটাতে গেলে সংসারের হাড়ি চড়বে তো সময় মতো, নাকি তখন আমাকে রান্নাঘরে ঢুকতে হবে? ঘরের ভেতর আবার সেই জানা টানটান উত্তেজনা ফিরে এলো। স্বামীর এই আন্তরিক প্রস্তাবটা যে শাশুড়ি মায়ের মনপ্রত হয়নি তা ওনার থমথমে মুখ দেখেই বুঝতে পারলাম। আমি দ্রুত নিচু স্বরে বললাম, না না, আমার পড়াশোনার করার কোনো দরকার নেই, আমি এমনিতেই ভালো আছি। কিন্তু আমার স্বামী আমার দিকে তাকিয়ে শক্ত গলায় বললেন,
দরকার আছে কি নেই সেটা পরের কথা জুই, তবে তোমারও এই সংসারের বাইরে একটা পরিচয় থাকা দরকার। শাশুড়ি মা আর কোনো কথা না বলে ঘর থেকে উঠে চলে গেলেন। শাশুড়ি মা ঘর থেকে বের হয়ে যাওয়ার পর রুমের ভেতর নীরবতা নেমে এলো। স্বামী চায়ের কাপটা টেবিলে রেখে বেশ কিছুক্ষণ ধরে চুপ করে বসে রইলেন। ওনার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল মায়ের এমন আচরণে উনি কতটা হতাশ হয়েছেন। আমি পানির খালি গ্লাসটা হাতে নিয়ে একটু ইতস্তত করে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর বিছানার পাশে বসে নিচু স্বরে বললাম, তুমি মিছামিছি আম্মার উপর রাগ করো না, আর পড়াশোনা নিয়ে কথাটা তোলাও তোমার ঠিক হয়নি। তিনি আমার দিকে তাকিয়ে একটা ক্লান্ত নিঃশ্বাস ফেললেন। আমি ভুল কি কিছু বলেছি জুই? তোমার বয়সই বা কত? ললিতা যদি অনার্স পড়তে পারে, তুমি ইন্টার পরীক্ষাটুকু কেন দিতে পারবে না? আমি তো বলছি না তোমাকে সারা দিন বই নিয়ে বসে থাকতে হবে। ঘরে ললিতা আছে, ও তোমাকে একটু দেখিয়ে বুঝিয়ে দিলেই তো হয়ে যায়। আমি শান্ত চোখে ওনার দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়লাম। তুমি আসলে বোঝো না, বাড়িতে অশান্তি করে আমার পড়ালেখা করে কি লাভ হবে বলো? তাছাড়া আমি কি পড়াশোনা শেষ করে চাকরি করতে যাব? সংসারটাই তো আমি ঠিকমতো সামলাতে পারি না। সেখানে কাল যদি পড়ালেখা করতে যাই, এই সংসার কে দেখবে? আর যদি চাকরি না করি, তবে মাঝপথে আবার পড়ালেখা শুরু করে অহেতুক লাভটা কি? আমার কথাগুলো শুনে উনি এক মুহূর্ত থমকে গেলেন। ওনার চোখ দুটোতে বিস্ময় আর এক অদ্ভুত মায়া ফুটে উঠল। আমি আবার ওনার হাতের উপর হাত রেখে বললাম, আমার কোনো আফসোস নেই। এই যে সকালে তুমি কাজের মাঝেও আমার খোঁজ নাও, ললিতা আমার চুল আঁচড়ে দেয়, এই টুকটাক ভালোবাসা পেলেই আমার দিন কেটে যায়। শুধু শুধু পড়ালেখার কথা তুলে শাশুড়ি মায়ের মন খারাপ করানোর কোনো মানেই হয় না। তিনি আমার মুখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমার মনের সহজ সরল চিন্তা আর সংসারের শান্তির জন্য এমন অনায়াসে নিজের সিদ্ধান্ত বদলে ফেলা দেখে ওনার মুখের সব জেদ যেন এক নিমিষেই গলে গেল। তিনি আর একটা শব্দ বাড়ালেন না, শুধু আমার হাতের ওপর নিজের অন্য হাতটা চেপে ধরে একটা গভীর নিঃশ্বাস ফেলেন। সংসারের জটিল হিসাবের কাছে একজন স্বামীর ভালোবাসাও যে কখনো কখনো নীরব হয়ে যায়, তা ওনার ওই নিস্তব্ধতা দেখেই আমি বুঝে নিলাম। পরদিন সকালে যথারীতি 6:30টায় ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজে লেগে গেলাম। তরকারি কাটাকুটি শেষ করে চুলায় ভাতের হাঁড়ি বসিয়েছি। ঠিক তখনই শাশুড়ি মা ধীরে ধীরে রান্নাঘরে ঢুকলেন। ওনার হাতে খালি পানির বোতল। আমাকে একা পেয়ে উনি বোতলটা বেসিনের পাশে রেখে একটু ইতস্তত করলেন। তারপর গলাটা সামান্য পরিষ্কার করে যেন খুব সাধারণ একটা কথা জানতে চাইছেন এমন ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, তা কি সিদ্ধান্ত নিলে পড়াশোনা করবে? ওনার গলার স্বরে কাল রাতের সেই কড়া ভাবটা আর ছিল না, তবে একটা অজানা উৎকণ্ঠা লুকিয়েছিল। উনি যেন অধীর হয়ে অপেক্ষা করছিলেন আমার মুখের উত্তরের জন্যে। আমি হাতে থাকা বটিটা একপাশে রেখে শাড়ির আঁচল দিয়ে হাতটা মুছে নিলাম। তারপর ওনার দিকে তাকিয়ে খুব বিনীতভাবে বললাম, না আম্মা, আমি ওনাকে কাল রাতেই ভালোভাবে বুঝিয়ে বলেছি, পড়ালেখা করে আমার আর কি হবে? অহেতুক এত ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমি সংসারের কাজ সামলাতেই ভালোবাসি, ওটা নিয়েই ভালো আছি। আমার কথাটুকু শোনা মাত্রই শাশুড়ি মায়ের মুখের সমস্ত অস্বস্তি এক মুহূর্তেই উবে গেল। ওনার চোখে মুখে যেন স্বস্তির এক আলো ছড়িয়ে পড়ল। বুকের ভেতর চেপে রাখা মস্ত বড় একটা পাথর যেন নেমে গেল ওনার। উনি আমার দিকে পা বাড়িয়ে এসে আলতো করে আমার কাঁধে একটা হাত রাখলেন। ওনার মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। উনি বেশ সন্তুষ্ট গলায় বললেন, না, তুমি এতদিনে একদম একটা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছো বৌমা। সংসার সামলানোই তো আসল কথা। পড়ার বয়সে না পড়লে কি পরে কি আর ওইসব পড়া মাথায় ঢোকে? তাছাড়া ঘরে ললিতা একটা পড়ালেখা করছে, ওর পিছনেই আমার কত চিন্তা। তুমি যদি আবার বই খাতা নিয়ে বসতে, তবে এবারই তো আর বাড়ি থাকতো না, ম্যাচে যেত। তোমার এই চিন্তা ভাবনার জন্যই তো বলি তুমি লক্ষ্মী বউ। কথাগুলো বলে উনি নিজের চায়ের কেটলিটা হাত দিয়ে দেখে নিয়ে খুব প্রফুল্ল মনে ড্রয়িং রুমের দিকে হেঁটে চলে গেলেন। শাশুড়ি মায়ের এই আচমকা পরিবর্তন দেখে আমি মনে মনে একটু হাসলাম।
যে মানুষটা কাল রাত পর্যন্ত আমার দিকে তাকাতে চাইছিলেন না, তিনি আজ সামান্য একটু ত্যাগের বিনিময়ে কতটা সহজ হয়ে গেলেন। সংসারের শান্তি বজায় রাখতে গেলে কত কি যে বিসর্জন দিতে হয়, তা প্রতিটা পদক্ষেপে টের পাচ্ছিলাম। দুপুরের দিকে সব কাজ সেরে যখন নিজের ঘরে একটু ফ্যানের নিচে বসেছি, তখন ললিতা তার ঘর থেকে এক গাদা বই খাতা নিয়ে এসে ঢুকল। তার মুখটা কেমন ভার হয়ে আছে। বিছানায় বইগুলো রেখেই সে আমার দিকে তাকিয়ে হাত দুটো কোমরে দিয়ে বলল, ভাবি, তুমি কাল রাতে ভাইয়াকে ওভাবে মানা করে দিলে কেন? মা তোমাকে দুই একটা কথা বলেছি বলেই তুমি পড়ালেখার আশা ছেড়ে দেবে? আমি একটু অবাক হয়ে বললাম, আরে ললিতা, তুমি এত রেগে যাচ্ছ কেন? ললিতা আমার পাশে বসে আমার একটা হাত ধরে আবদারের সুরে বলতে লাগলো, রাখবো না? ভাবি, তুমি কেন রাজি হলে না বলো তো? আমি তো ভেবেছিলাম তুমি আবার পড়ালেখা শুরু করলে খুব ভালো হবে। আমি তো আছি, তোমাকে ইংরেজি আর হিসাব বিজ্ঞান আমি নিজে দেখিয়ে দিতাম। পড়ার সময়টুকুতে দরকার পড়লে আমিও ঘরের কাজে তোমাকে সাহায্য করতাম। একটা সার্টিফিকেট হাতে থাকলে তো তোমার নিজেরই একটা জোর হতো, তোমার নিজের একটা পরিচয় হতো। ললিতার এই খাঁটি ভালোবাসা আর আগ্রহ দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। একটা সমবয়সী মেয়ে হয়ে সে যেভাবে আমার জন্য ভাবছে তা সত্যি বিরল। আমি ললিতার চিবুকটা ছুঁয়ে দিয়ে নরম গলায় বললাম, রেগে যাও না ললিতা, তুমি বলছো সেটাই আমার জন্য অনেক। কিন্তু তুমি তো জানো সবার জীবনের হিসাব একরকম হয় না। তোমার স্বপ্ন পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়ানো, আর আমার আনন্দ এই সংসারটাকে ভালোবাসায় গুছিয়ে রাখা। আমি যা পারি না তা জোর করে করতে গেলে সংসারের শান্তিটাই নষ্ট হয়ে যাবে। তুমি মন দিয়ে পড়াশোনা করো, তুমি বড় কিছু হলেই আমার সবচেয়ে বেশি আনন্দ হবে। ললিতা কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আমার কাঁধে মাথা রাখল। তুমি না খুব অদ্ভুত ভাবি, সামান্য শান্তির জন্য নিজের সব ইচ্ছা এভাবে ছেড়ে দাও কি করে? আমি আর কিছু বললাম না, ললিতার চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। কিন্তু ললিতা চলে যাওয়ার পর ঘরের নিস্তব্ধতায় যখন একা বসে রইলাম, তখন বুকের একদম গহীনে একটা সূক্ষ্ম বিষাদ উকি দিল। শাশুড়িমা খুশি হয়েছেন, স্বামীও ঝামেলা এড়াতে পেরে শান্ত আছেন, ললিতাও আমার সিদ্ধান্ত মেনে নিয়েছে। সবার যার যার জায়গায় খুশি, শুধু আমার নিজের ভেতরটা যেন এক অদ্ভুত শূন্যতায় ভরে গেল। সংসারের শান্তি ফিরিয়ে আনতে পেরেছি ঠিকই, কিন্তু নিজের একটা খুব ছোট ইচ্ছেকে চিরতরে কবর দিয়ে দিতে হলো। ঘটনার পর থেকে কয়েকদিন বেশ শান্তিতেই কেটে গেল। সংসার তার নিজের নিয়মেই চলছিল। পড়ালেখার অধ্যায়টা আমি নিজ হাতে বন্ধ করে দেওয়ার পর শাশুড়ি মায়ের আচরণে একটা দৃশ্যমান পরিবর্তন এসেছিল। উনি আগের মতো আর খিটখিট করতেন না। মাঝে মধ্যে রান্নার সময় এসে মিষ্টি মুখে দু একটা কথা বলতেন। এমনকি ললিতার সাথে আমাকে এক প্লেটে নাস্তা খেতে দেখেও কোনো মন্তব্য করতেন না। সংসারে এই সাময়িক সুখটুকু পাবার জন্য নিজের ইচ্ছা বিসর্জন দেওয়াটাকে তখন খুব একটা ভুল সিদ্ধান্ত বলে মনে হচ্ছিল না। এরই মধ্যে একদিন শাশুড়ি মা ড্রয়িং রুমে বসে বেশ প্রফুল্ল মনে শ্বশুর মশাইয়ের সাথে কথা বলছিলেন। পরে জানতে পারলাম ললিতার জন্য খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে সরকারি দপ্তরে ভালো পদে চাকরি করে, পরিবারও বেশ সম্ভ্রান্ত। ললিতার অনার্সের প্রথম বর্ষ শেষ হতে চলেছে। এই সময়ে এমন পাত্র পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। পাত্রপক্ষ ললিতাকে দেখতে আসবে খবর শুনেই বাড়িতে এক উৎসবের আমেজ শুরু হয়ে গেল। শাশুড়ি মায়ের আনন্দ যেন ধরে না। উনি বারবার আমার ঘরে এসে কাজের তদারকি করতে লাগলেন। বৌমা, পোলায়ের চালটা ভালো করে ধুয়ে রেখো, মিষ্টি আর ফলমূল আনার জন্য তোমার শ্বশুরকে বাজারে পাঠানো হয়েছে। আর শোনো, পাত্রপক্ষ কিন্তু খুব নামজাদা মানুষ, আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আমি হালকা হেসে বললাম, চিন্তা করবেন না আম্মা, সব ঠিকঠাক গুছিয়ে রাখব। দুপুরের পর থেকে আমি এক মুহূর্তের জন্য বসার সুযোগ পাইনি। রান্নাঘরে 4-5 পদের খাবার একা হাতে তৈরি করলাম। মুরগির রোস্ট, রুই মাছ, ফিরনি আর সালাদ তৈরি করতে করতে শরীর ঘেমে একাকার। কিন্তু মনের ভেতরে এক ফোঁটাও ক্লান্তি ছিল না, কারণ কাজটা আমার আদরের ননদ ললিতার জন্য। বিকেল 4টার দিকে ললিতাকে সাজানোর সময় হলো।
আমি নিজের হাতে সব কাজ ফেলে ললিতার ঘরে গেলাম। ললিতা একটা নীল রঙের জামদানি শাড়ি পরে আয়নার সামনে চুপচাপ বসেছিল। তার চোখে মুখে এক ধরনের লজ্জা আর দ্বিধা। আমি তার কাছে গিয়ে কাঁধে হাত রেখে বললাম, কি ললিতা, তোমাকে তো একদম রাজকন্যার মতো লাগছে, মন খারাপ করে আছো কেন? ললিতা আয়নায় আমার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে একটু নিচু স্বরে বলল, ভাবি, আমার কেমন যেন ভয় করছে। পড়াশোনাটা সবে শুরু করলাম, এখনই বিয়ে হলে এগুলো সব সামলাবো কিভাবে? আমি ললিতার চুলে যত্ন করে একটা গোলাপ ফুল গুজে দিয়ে বললাম, ভয় পাওয়ার কিছু নেই, সরকারি চাকরিজীবী ভালো ছেলে, তোমাকে নিশ্চয়ই ওনারা খুব ভালোবাসবেন, আর তোমার পড়ালেখাও ঠিকঠাক চলবে, দেখো। বিকেল 5টার দিকে পাত্রপক্ষ এসে হাজির হলো। পাত্রের বাবা মা আর পাত্র নিজে এসেছেন। শাশুড়ি মা ও শ্বশুরমশাই খুব খাতির যত্ন করে ওনাদের ড্রয়িং রুমে বসালেন। আমি আর ললিতা রান্নাঘর থেকে একে একে সব নাস্তার শরবত সাজিয়ে টেবিলে পৌঁছে দিলাম। পাত্রের মা আমাকে দেখে মিষ্টি হেসে জিজ্ঞেস করলেন, মেয়েটিকে? শাশুড়ি মা বেশ গর্বের সাথে বললেন, ও আমার বড় বৌমা, খুব লক্ষ্মী আর গুণী মেয়ে, পুরো সংসার একা হাতেই সামলায়। শাশুড়ি মায়ের মুখে এই প্রশংসা শুনে আমার বুকের ভেতরটা এক অদ্ভুত তৃপ্তিতে ভরে উঠল। মনে হলো সংসারের জন্য আমার এই খাটুনি আর নীরবতা বোধ হয় আজ সার্থক হতে চলেছে। খানিক পর ললিতাকে ড্রয়িং রুমে ডেকে আনা হলো। ললিতা খুব শান্ত হয়ে পাত্রের মায়ের পাশে গিয়ে বসল। পাত্র ললিতাকে দেখে বেশ পছন্দ করেছে, তা ওনাদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল। পাত্রের মা ললিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। ললিতার মতো শান্ত আর মার্জিত মেয়ে তো আমরা আমাদের ঘরের জন্য খুঁজছিলাম। কথাটা শুনে শাশুড়ি মায়ের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি একটু সামনের দিকে ঝুঁকে বসলেন। তারপর বেশ আত্মবিশ্বাসের সাথে পাত্রের মাকে বললেন, আপা, একটা কথা কিন্তু আগে থেকে বলে রাখা ভালো, আমার মেয়েটা কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো, এখন অনার্সে পড়ছে। ও কিন্তু বিয়ের পর শুধু ঘরে বসে থাকবে না, তাকে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে দিতে হবে। ওর একটা নিজস্ব ভবিষ্যৎ আছে, একটা আলাদা পরিচয় আছে। কথাটা শোনা মাত্রই ড্রয়িং রুমের আবহাওয়া যেন একটু বদলে গেল। পাত্রের মা একটু অবাক হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকালেন। তবে সে সময় উনি মুখে কিছু না বলে একটা কৃত্রিম হাসি দিয়ে বললেন, ও তাই, আচ্ছা, আমরা এই বিষয়ে বাড়ি গিয়ে কথা বলবো। নাস্তা খাওয়া শেষ করে পাত্রপক্ষ বিদায় নিল। ওনারা যাওয়ার পর শাশুড়ি মা খুব প্রফুল্ল মনে হাসতে হাসতে বললেন, বিয়ে একদম পাকা। ছেলে যেভাবে ললিতার দিকে তাকাচ্ছিল, এতে কোনো সন্দেহ নেই এবার কেনাকাটার তোড়জোড় শুরু করতে হয়। কিন্তু শাশুড়ি মায়ের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। রাত 8টা নাগাদ টেলিফোনটা বেজে উঠল। শাশুড়ি মা হাসি মুখে ফোনটা রিসিভ করে বললেন, হ্যাঁ আপা, বলুন, পৌঁছাতে কোনো অসুবিধে হয়নি তো? ফোনের অপর পাশ থেকে পাত্রের মায়ের কণ্ঠ ভেসে এলো, কিন্তু সেই কণ্ঠে বিকালের সেই মিষ্টি ভাবটা আর ছিল না। তিনি বেশ কড়া আর পরিষ্কার ভাষায় বললেন, শুনুন আপা, আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্যই ফোন করলাম। আপনি বিকেলে যে কথাটা বললেন, ওটা নিয়ে আমার আর আমার ছেলের আপত্তি আছে। শাশুড়ি মায়ের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। উনি শক্ত গলায় বললেন, কিসের আপত্তি আপা? পাত্রের মা ঠান্ডা গলায় জবাব দিলেন, আপনার মেয়ে যদি আমাদের বাড়িতে বউ হয়ে আসে, তবে তার পড়াশোনা ওখানেই শেষ। আমার ছেলে ঘর সংসার সামলানোর জন্য বউ নিয়ে আসবে, কোনো কোচিং সেন্টার বা অফিসের ক্যান্ডিডেট নিয়ে আসবে না। সে মন দিয়ে সংসার চালাবে, আমাদের সেবা করবে। আপনারা এই শর্ত মেনে নিয়ে আমরা বিয়ে দিতে পারবো না। কথাগুলো শোনা মাত্রই শাশুড়ি মায়ের গায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। ওনার ফর্সা মুখটা রাগে একদম লাল হয়ে উঠল। উনি ফোনের ওপর চিৎকার করে বলে উঠলেন, কি বললেন আপনি? আমার মেয়ে সারাদিন ঝি চাকরের মতো খেটে আপনার ঘরের হাড়ি ঠেলবে? ওকে পড়ালেখা ছেড়ে দিয়ে আপনার ঘরে দাসী হতে যাবে নাকি? ওর নিজস্ব যোগ্যতা আছে, ও আপনার ঘরে গিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবে না। আপনার এই বিয়ে আমাদেরও দরকার নেই। এই বলেই শাশুড়ি মা সজোরে ফোনটা আশ্রয় রেখে দিলেন। ওনার হাত পা রাগে কাঁপছিল। তিনি সোফায় বসে কান্নাকাটি শুরু করে দিলেন এবং রাগ হয়ে বলতে লাগলেন, কত বড় সাহস মহিলার!
আমার রাজকন্যা মেয়েকে বলে কিনা ঘরে বসে রান্না আর কাজ করতে হবে। ও কেন নিজের পড়ালেখা ছাড়বে? নিজের জীবনের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে অন্যের ঘরে খাটতে যাবে কেন? ও কি ঝি চাকর নাকি? শাশুড়ি মায়ের মুখ থেকে অবলীলায় বের হয়ে আসা কথাগুলো ড্রয়িং রুমের বাতাসে প্রতিধ্বনি হতে লাগলো। আমি রান্নাঘরের দরজার কাছে নীরব এক মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। শাশুড়ি মায়ের প্রতিটা শব্দ যেন সোজাসুজি এসে আমার বুকে বিঁধছিল। নিজের জীবনের ইচ্ছে বিসর্জন দেওয়া, পড়ালেখা ছেড়ে অন্যের ঘরে খাটা, ঝি চাকর হওয়া, এই শব্দগুলো তো কেবল ললিতার জন্য নয়, এগুলো যে আমার গত 2 বছরের প্রতিটা দিনের বাস্তব জীবনের গল্প। আমার শ্বশুরমশাই পাশে বসে শাশুড়ি মাকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু উনি থামছিলেন না। ললিতা তার ঘর থেকে বের হয়ে এসে চুপচাপ মায়ের পাশে গিয়ে বসল। তার চোখেও জল। আমি ধীরে ধীরে রান্নাঘর থেকে বের হয়ে এসে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়ালাম। শাশুড়ি মা কান্নার তোড়ে একবার চোখ তুলে আমার দিকে তাকালেন। ওনার চোখ আর আমার চোখের দৃষ্টি এক হলো। আমি কোনো কথা বললাম না, কোনো প্রতিবাদ করলাম না, কিংবা কোনো ক্ষোভও প্রকাশ করলাম না। শুধু শান্ত আর নিস্পৃহ চোখে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার ওই নীরব চোখের দৃষ্টিতে কী ছিল তা হয়তো শাশুড়ি মা খুব ভালো করেই টের পেলেন। উনি হঠাৎ থমকে গেলেন। ওনার মুখের কান্নার শব্দটা গলার কাছে এসে আটকে গেল। উনি বুঝতে পারলেন যে কাজটাকে উনি নিজের মেয়ের বেলায় ঝি চাকরের মতো খাটনি আর নিজের পরিচয় নষ্ট করা বলে আখ্যা দিয়ে বিয়ে ভেঙে দিলেন। ঠিক সেই একই জিনিসটা উনি গত 2 বছর ধরে এবারের বউ অর্থাৎ আমার ওপর চাপিয়ে রেখেছেন। আমারও তো একটা বয়স ছিল, আমারও তো ইচ্ছে ছিল সামান্য ইন্টারমিডিয়েট পরীক্ষাটুকু দেওয়ার। ঘরের ভিতর এক তীব্র নীরবতা ছেয়ে গেল। শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে চোখ দুটো নিচু করে ফেললেন। ওনার মুখে আর কোনো কথা ফুটল না। প্রথমবারের মতো ওনার নিজের ভেতরের এই চরম দ্বিমুখী নীতিটা যেন আয়নার মতো ওনার সামনে এসে দাঁড়ালো। সেই রাতের ঘটনার পর থেকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। শাশুড়ি মা নিজের ঘরে গিয়ে দরজা আটকে বসে রইলেন। ওনার পাত্রপক্ষের সাথে রাগারাগির পর পুরো বাড়ির মানুষজনই চুপচাপ হয়ে গিয়েছিল। ওনার বলা কথাগুলো আমার মাথার ভেতর বারবার ঘুরপাক খাচ্ছিল। নিজের মেয়ের জন্য উনি যেসব অধিকার আর সম্মানের কথা বলেছিলেন, ঠিক সেই জিনিসগুলো থেকেই এতদিন উনি আমাকে বঞ্চিত করে রেখেছেন। নিজের ভুলটা উনি কতটুকু বুঝতে পেরেছেন জানি না, তবে ওনার সেই রাতের টেস্টটুকু যে এক ধাক্কায় ভেঙে গিয়েছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। পরদিন সকালে প্রতিদিনের নিয়ম মেনে 6টা বাজতেই রান্নাঘরে গেলাম। কেটলিতে চা বসিয়ে থালা বাসন ধোয়ার প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখনই দরজার কাছে ছায়া পড়ল। তাকিয়ে দেখি শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, চোখ দুটো ফোলা, মাথার চুল এলোমেলো। আমি একটু চমকে গিয়ে বললাম, আম্মা, কিছু লাগবে? চা প্রায় হয়ে এসেছে। উনি চায়ের কথা পাত্তা না দিয়ে ধীর পায়ে রান্নাঘরে ঢুকলেন। তারপর বেসিনের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বললেন, তুমি সরো বৌমা, থালা বাসনগুলো আমি ধুয়ে দিচ্ছি, তুমি চাটা কাপে ঢালো। কথাটা শুনে আমার হাত গুটিয়ে দাঁড়িয়ে পড়লাম। গত 2 বছরে এই মানুষটা একদিনের জন্যও রান্নাঘরের থালা বাসন হাত দিয়ে ছুঁয়ে দেখেনি। ওনার স্পষ্ট কথা ছিল, ঘরের কাজ করা কেবল বইয়েরই দায়িত্ব। আজ ওনার মুখে এমন কথা শুনে আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি নিচু গলায় বললাম, না আম্মা, আপনি কেন করবেন? আমি শেষ করে ফেলছি। শাশুড়ি মা আমার দিকে তাকালেন। ওনার চোখের দৃষ্টিতে আজ আর সেই আগের করা ভাবটা ছিল না। কেমন যেন একটা লজ্জা আর অপরাধবোধ কাজ করছিল। উনি আমার হাত থেকে মাজুনিটা আলতো করে নিয়ে বললেন, আমি করি বৌমা, তুমি তো প্রতিদিন একা হাতেই সব সামলাও, আজ একটু আমিই করি। ওনার এই আচমকা পরিবর্তন দেখে আমি আর কিছু বলতে পারলাম না। শান্ত হয়ে চায়ের কেটলিটা নামিয়ে নিলাম। সকাল 8টার দিকে ললিতা ঘর থেকে বের হয়ে নাস্তা খেতে বসল। কালকের ঘটনার পর ওর মনটাও বেশ খারাপ ছিল। শাশুড়ি মা ললিতার সামনে নাস্তার প্লেট এগিয়ে দিয়ে নিচু স্বরে বললেন, খেয়ে নে মা। ললিতার রুটি ছিঁড়তে ছিঁড়তে থালা থেকে চোখ না তুলেই বলল, মা, কাল ওই বাড়িতে বিয়ে না হওয়ায় আমার একটুও আফসোস নেই, কিন্তু কাল রাতে তুমি পাত্রের মাকে যেসব কথা বললে
সেগুলো শুনে আমার নিজেরই কেমন যেন লাগছিল। শাশুড়িমা কোনো উত্তর দিলেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ললিতা মায়ের দিকে তাকিয়ে আবার বলল, তুমি বললে আমার মেয়ে কি অন্যের ঘরে গিয়ে রান্না বান্না আর খাটুনি করবে নাকি? ওর কি নিজের পড়াশোনার পরিচয় থাকবে না? অথচ মা, ভাবিও তো অন্য এক পরিবার থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছে। ওর ইন্টারমিডিয়েট পরীক্ষাটুকু দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তুমি কিভাবে সেটা বন্ধ করে দিলে? আমি যদি অন্য ঘরে গিয়ে কাজ করলে দাসী হয়ে যাই, তবে ভাবি এই 2 বছর ধরে আমাদের বাড়িতে কি করছে? ললিতার এই সোজা কথাগুলো বাতাসে একদম আটকে গেল। শাশুড়িমা মুখ তুলে আমার দিকে তাকানোর সাহস পেলেন না। উনি চুপচাপ আঁচল দিয়ে চোখের জল মুছে নিজের ঘরে চলে গেলেন। দুপুরের দিকে ঘরের সব কাজ শেষ করে যখন নিজের ঘরে বসে আছি, তখন ললিতা একগাদা বই আর একটা নতুন ডায়েরি নিয়ে আমার ঘরে ঢুকলো। সেই বইগুলো বিছানায় রেখে আমার পাশে বসে বলল, ভাবি, তুমি আর মন খারাপ করে থেকো না। মা নিজের ভুল বুঝতে পেরেছেন। ভাইয়াকে মা নাকি নিজে থেকে ভাইয়াকে তোমার কথা বলেছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আম্মা কি বলেছেন? মা ভাইয়াকে বলেছেন তোমার পরীক্ষার ফর্ম তুলতে। ললিতা হেসে বলল, মা বলেছেন কাল থেকেই তোমাকে পড়ার টেবিলে বসাতে। ঘরের কাজ এখন থেকে মা আর আমি ভাগ করে নেব। তুমি শুধু পড়াশোনায় মন দেবে। ললিতার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা এক অদ্ভুত সুখেই ভরে উঠল। যে ইচ্ছাটাকে আমি সংসারের শান্তির জন্য নিজ হাতে শেষ করে দিয়েছিলাম, তা যে এভাবে আবার ফিরে আসবে আমি কখনো ভাবিনি। সন্ধ্যায় স্বামী অফিস থেকে ঘরে ফিরলেন। প্রতিদিনের মতো ওনার মুখটা আজ ক্লান্ত লাগছিল না। ঘরে ঢুকে ব্যাগটা টেবিলে রেখে উনি সোজা আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার হাতে একটা কাগজের খাম। তিনি খামটা আমার হাতে তুলে দিয়ে শান্ত গলায় বললেন, জুই, এটা তোমার প্রাইভেট ভর্তির পরীক্ষা। আমি কাল সকালে জমা দিয়ে দেব। আমি চোখ বড় বড় করে তাকালাম, কিন্তু আম্মা কিছু বলবেন না? মা নিজেই আমাকে সকালে ফোন করে বলেছেন জুই। আমার স্বামী আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, মা কাল সারা রাত ঘুমাতে পারেনি। উনি বুঝতে পেরেছেন কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করে কাজ করানো সংসার চালানো নয়। মা আজ নিজ মুখে বললেন, তোর বইয়ের সাথে আমি খুব অন্যায় করেছি। ও পরীক্ষা দেবে, তোরা সব ব্যবস্থা কর। কথাটা শোনা মাত্রই আমার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এতদিন ধরে বুকে চেপে রাখা অবহেলা আর নীরবতার সব কষ্ট যেন এক নিমিষেই হালকা হয়ে গেল। ঠিক তখনই শাশুড়ি মা চায়ের কাপ হাতে ঘরে ঢুকলেন। উনি আমার কাছে এসে একটু ইতস্তত করে আমার মাথায় হাত রাখলেন। ওনার চোখে আজ কোনো অহংকার ছিল না, ছিল কেবল আত্মগ্লানি। উনি নিচু স্বরে বললেন, আমাকে ক্ষমা করে দিও বৌমা। নিজের মেয়েকে আগলাতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম যে তুমিও তো কারো আদরের মেয়ে। আজ থেকে তুমি শুধু এ বাড়ির বউ নও, তুমি আমার বড় মেয়ে। শাশুড়ি মায়ের মুখ থেকে এই কথাটা শুনে আমার মনে হলো এতদিন ধরে দেওয়া আমার সব ত্যাগ আর নীরবতা আজ সার্থক হলো। একটা সংসার চালাতে গেলে কেবল খাটুনি দিয়ে হয় না, একে অপরের মন আর অধিকার রক্ষা করাটাই যে আসল কথা, তা আজ এই বাড়িতে সত্যি হয়ে উঠল। আমি শাশুড়ি মাকে আমার স্বামীর সামনে জড়িয়ে ধরলাম। তিনিও আলতো করে জড়িয়ে ধরলেন। সমাপ্ত।